প্রকাশ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাহিরে যারা আবারও যুক্ত হচ্ছেন, আপনাদের সবার পছন্দের এবং মধ্যপ্রাচ্যের সব থেকে বড় পেজ আমরা সৌদি প্রবাসী বাংলাদেশ, এই পেজে দুঃখ প্রকাশ করছি এটাই যে একটু আগে লাইভে যুক্ত হয়েছিলাম, লাইভটা কন্টিনিউ করতে পারিনি নেটের কারণে। আমরা আবারও যুক্ত হয়েছি আপনাদের সামনে। আমি অনুরোধ করব যারা যুক্ত হচ্ছেন তারা অবশ্যই লাইভটুকু শেয়ার করবেন। আজকে এই লাইভের মধ্যে একজন প্রবাসী, 1 কোটি প্রবাসীর মধ্যে একজন প্রবাসীর কথা উঠে আসছে, যেখানের মধ্যে অনেকে ভালো আছেন, যেখানের মধ্যে হাজার হাজারে দু একজন যারা ভালো নেই, তার মধ্যে আমাদের নাসিরউদ্দিন চাচা একজন। যে নাসিরউদ্দিন চাচা এরই মধ্যে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক মিডিয়াতে ভাইরাল। যে নাসিরউদ্দিন চাচা 18 বছর, 1 বছর 2 বছর না, 18 বছর সৌদি প্রবাসী ছিলেন। ওনাকে লাস্ট শেষ পর্যন্ত উনি গ্রেফতার হয়ে যখন দেশের মাটিতে আসেন, তখন তাকে নেয়ার মতো কেউ ছিল না। তার পরিবারের সাথে তিনি যোগাযোগ করতে চেয়েছেন, কেউ যোগাযোগ করেননি। তার পিছিয়ে যে কারণটা, সেটা হচ্ছে অতীতে আমরা যে লাইভগুলো করি পরকীয়া। আর এই পরকীয়া দেখা যায় অধিকাংশ প্রবাসীর সংসার ভাঙছেন, পরিবার নষ্ট হচ্ছেন, হাসি সুখ সবকিছু ধ্বংস হচ্ছে এই পরকীয়ার কারণে। আর এই পরকীয়ার কারণে বিভিন্ন দেশে বিভিন্ন জন প্রাণ হারাচ্ছেন, তারা আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন। তো এইসব থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় সেই বিষয় নিয়ে মূলত আমরা কাজ করে যাব। তো আজকে সবার কাছে অনুরোধ করবো এটাই, যেহেতু দ্বিতীয়বারের মতো অনেকে লাইভে যুক্ত হচ্ছেন, লাইভটুকু শেয়ার করবেন। নাসিরউদ্দিন চাচা ভয়ানক তেমন কোনো সিদ্ধান্ত নেননি, উনি চ্যালেঞ্জ নিয়েছেন। যে চ্যালেঞ্জের কথা সবসময় আমি আপনাদেরকে বলি, কি চ্যালেঞ্জ নিয়েছেন সেটা আমরা আপনাদেরকে একটু পরে বলবো। তো আমরা এর আগে যেখানে ছিলাম, নাসিরউদ্দিন চাচাকে যারা এয়ারপোর্ট থেকে ফিরিয়ে এনে আশ্রয় দিয়েছেন, যাদের আশ্রয়ে এখন আছেন, সেটা হচ্ছে ব্র্যাক। আমরা সৌদি প্রবাসীদের পক্ষ থেকে এবং সকল প্রবাসীদের পক্ষ থেকে যারা যুক্ত আছেন, ব্র্যাককে এই জন্য ধন্যবাদ জানাই। কারণ ব্র্যাক এটি বাংলাদেশের পরিচিত একটি নাম। তাদের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন বিভাগের পাশাপাশি একটি বিভাগ তারা করেছেন, সেটা হচ্ছে অসহায় প্রবাসীদের জন্য মানবিক কাজগুলো তারা করছেন। তারা মানবিক কি কি কাজগুলো করছেন সেগুলো নিয়ে ব্র্যাক থেকে আমি শুধু ব্র্যাকের হয়ে একটি লাইভে পরবর্তী আপনাদেরকে জানাবো, আসবো। আজকে শুধু আমরা নয়ন ভাই, যিনি একটু আগে যুক্ত হয়েছে, নয়ন ভাইয়ের মুখে কিছু কথা শুনবো। সেখান থেকেই যে নয়ন ভাই আপনি বলছিলেন চাচা এক রাত এয়ারপোর্টে থাকার পরে আপনি খবর পেয়েছেন, আপনাদেরকে ফোন করেছে, এক রাত তিনি ওখানে ছিলেন এয়ারপোর্টে, তাকে কেউ নিতে আসেননি, সেখান থেকে আপনারা তাকে রিসিভ করেছেন। এরপর থেকে যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। নাসিরউদ্দিন আঙ্কেল উনি তো গত 13 তারিখ রাত্রে ফিরে, তো আমি এয়ারপোর্ট যখন আর্ট পুলিশ ব্যাটালিয়ন ওনাকে দেখে যে সে মানসিকভাবে একটু বিপর্যস্ত, তো ওনাদের অফিসে নিয়ে যায় এবং ওনারাই তাকে খাবারের ব্যবস্থা করে। এরপরে ওনার আসলে একটা নিরাপদ আশ্রয়ের জন্য আমাদেরকে ফোন করেছিল, তো আমরা গিয়ে দেখি যে উনি ওই অবস্থাতে এয়ারপোর্টে আছেন। পরে আমরা নিয়ে আসার পরে আমাদের যে সাইকোসোশ্যাল কাউন্সিলর ছিল, তিনি তাকে মানসিকভাবে একটু শক্তি যোগানোর জন্য ওনার সঙ্গে মানে সে হচ্ছে সহযোগিতা করে এবং কাউন্সিলিং করা হয়। এক পর্যায়ে এখন নাসিরউদ্দিন আঙ্কেলই বলবে যে সে মানসিকভাবে কতটুকু আছে। সেও কিন্তু এখন যে স্বপ্নভঙ্গ মানুষটি, কিন্তু এখন সে স্বপ্ন দেখে যে সে নিজের পায়ে দাঁড়াবে, নিজের কর্ম করবে। এবং যদি বলি যে এক কোটি প্রবাসীকে সে হচ্ছে যে দেখাতে চায় যে আসলে আমরা প্রবাসীরা আসলে আমরা এখনো পারি কোনো কিছু করতে, অন্যের বোঝা যাতে না হয়। তো আমরা জি তো ওনার সঙ্গে আমাদের যে মানে সেক্টর স্পেশালিস্ট রিইন্টিগ্রেশন, যারা রিইন্টিগ্রেশন নিয়ে আমাদের মানে স্পেশালিস্টরা কাজ করে, তারাও কথা বলেছে। এবং উনি ফাইনালি বলেছে যে সে যে 17 বছরের তার যে অভিজ্ঞতা ছিল সৌদি আরবে, যে হচ্ছে যে আলরাজি কোম্পানির যে ফাস্ট ফুড অ্যান্ড হচ্ছে যে জুস মেকার হিসাবে সে ওখানে কাজ করেছেন, সেই কাজটা এখানে। এবং সে তাই না, ওর মতো এরকম কেউ যদি শিখতে চায়, তার কাছে যদি কোনো কিছু জানতে চায়, সে বিষয়ে আমরা একটু পরে আসবো। আজকে আপনি একটু আগে একটা কথা বলেছেন, উনি আগে থেকে একটু ভালো হয়েছেন, সাহস পাচ্ছেন, নিজে পায়ে দাঁড়ানোর মতো তিনি সে শক্তিটুকু পাচ্ছেন, সেটা কিন্তু আপনারা ব্র্যাকে তাকে সেই সাহসটুকু মধ্যে তাকে অর্জন করছে, তার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা নাসিরউদ্দিন চাচার সাথে কথা বলবো। তো নতুন করে যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই মন দিয়ে কথাগুলো শুনবেন, কারণ অহরহ এরকম ঘটনা ঘটছে। আমরা চাই এমন ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। আমরা চাই এই সমস্যাগুলো থেকে যেন আমাদের প্রবাসীরা বেরিয়ে আসতে পারে। সেই জন্যই বলছি, যারা যুক্ত হচ্ছে তারা অবশ্যই ভিডিওটুকু শেয়ার করবেন, সাথে থাকবেন। নাসিরউদ্দিন চাচা, আপনি একটু যদি আমাদেরকে মাস্ক করে বলতে পারেন, সমস্যা নেই। আপনি যদি আমাদেরকে বলতে, আপনি একজন সৌদি প্রবাসী ছিলেন,
আপনি সৌদিতে থাকতেন, আপনার দেশের বাড়ি হচ্ছে সন্দ্বীপ, এবং আপনার সন্দ্বীপ কোথায় যেন বললেন, শেভরিয়া, এটা হচ্ছে কিসের পাশে? আকবরহাট। সন্দ্বীপে যারা আছেন তারা একটু মন দিয়ে শুনবেন। সন্দ্বীপ আকবরহাট, আকবরহাট আপনারা জানেন যে আকবরহাটের ওদিকে ওনার বাড়ি ছিল, এবং আকবরহাটের বন্যায় সন্দ্বীপে আপনারা জানেন অনেকগুলো পুরান বাড়ি কিন্তু বন্যায় ভেঙে নিয়ে যায়, আবার চর উঠে। তো এককালীন, আমি সংক্ষিপ্ত আকারে মানে সংক্ষিপ্ত করার জন্য বলছি যে ওনার ওখানে বাড়ি ছিল, নদী ওনার বাড়ি ভেঙে চলে গেছে। বিয়ের পর উনি ওনার পরিবার রাখতেন ঢাকাতে। আমি সেখান থেকে যাচ্ছি। এবার আপনি যদি আমাকে বলতেন যে আপনি সৌদিতে কত বছর ছিলেন? আমি সৌদিতে 17 বছর ছিলাম। 17 বছর, মানে টোটাল করে 18 বছর। আচ্ছা, আমরা 18 বছর ছিলেন, 17 বছর ছিলেন। তো এই 17 বছরে আপনি তো আপনার পরিবারকে টাকা দিয়েছেন, টাকা দিয়েছেন, কন্টিনিউ যোগাযোগ ছিল। কখন আপনার পরিবার থেকে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়? এটা টোটালি আপনার বোধহয় 16-র দিকে, মানে আমি মানে তাদের সাথে, তারা আমার সাথে মানে টোটালি আর ইয়ে করে না। আমি টেলিফোন করলেও রিসিভ করে না, কথাও বলে না, ছেলে মেয়েদের কথা বলতেই দেন। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। আপনার এক ছেলে এক মেয়ে। বড় 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 ছেলে বয়স কত? এখন 21 বছর চলে। 21 বছর বড় ছেলে বয়স। আপনি একটু মন দিয়ে শুনবেন। আর বড় মেয়ের? মেয়ে এখন 17 বছর। মেয়ে 17 বছর। 17 বছর মেয়ে, আর বড় ছেলে বয়স হচ্ছে 12 বছর, সরি 21 বছর। তো বিমানবন্দরে আসার আগে আপনি কি তাদেরকে কোনো প্রকার যোগাযোগ করতে মানে মেসেজ দিয়েছেন যে আপনি আসতেছেন? হ্যাঁ, আমি আসলে পুলিশে যখন আমাকে ধরার আগে, যখন আমি জিদ্দায় ছিলাম, তখন আমি বুঝতে পারছিলাম যে না, আমাকে আর কেউ চাকরি দিতেছে না, কারণ আমার বয়স বেড়ে গেছে এবং স্বাস্থ্যগত কারণে তো আমাকে যেভাবে দেশে চলে যেতে হবে। তা আমি ভাবলাম যে শেষবারের মতো দেখি মুখ কাটায়, আল্লাহ হেরাম গিয়ে নামাজ পড়তে পারি কিনা। আপনারা জানেন যে করোনার কারণে কাউকে ঢুকতে বন্ধ ছিল। তো আল্লাহর এই হুকুম, আমি গিয়েছি আসরের টাইমে, মাগরিবের টাইমে ঢুকছি, এসার পরে ওখান থেকে বাইরেছি। আল্লাহ আমার এই আর্যটা পূরণ করছে, এই জন্য আমি আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাকে যে শক্তি দান করছে, আল্লাহ যেন আমাকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো ওখান থেকে বাইরে হওয়ার পরে তখন সকালবেলা আমি নাস্তা করতে বাইরেছি, তখন পুলিশে আমাদেরকে, আমার সাথে আরো একজন ছিল, ওনাকে সহকারে পুলিশে আমাকে বলল যে আকামা আছে। আমি বলতে আকামা আছে, তবে মেদ নাই। তো বলে যে ঠিক আছে, দেখি কি সমস্যা। আকামা কার্ড তো নেই, আকামা কার্ড পুলিশে নিয়ে গেছে, আমার কার্ড দেয়নি। তো বলছে ঠিক আছে, আমরা দেখি। নাম্বার বলাতে ও ইয়েতে দেখলো, মোবাইলে দেখলো, চার্জ দিয়ে দেখলো যে 6 বছর এক্সপায়ার। আচ্ছা, কোম্পানি বানাই দেন না, কোম্পানি এখন বন্ধ হয়ে গেছে টোটালি, আগেও বানাই দিতে 6 বছর পর্যন্ত। ওখান থেকে আপনাকে গ্রেফতার করেছে, ওখান থেকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে থানায় কদিন রেখেছে? 18 দিন। 18 দিন রেখেছে। 18 দিন পর আপনাকে পাঠিয়েছে। তো এখানে আসার পর আপনি আপনার ছেলেকে ফোন দিয়েছেন, যেটা আমরা জানি, ফোন দিয়েছেন। ওখান থেকে একটু বলেন। ফোন দেওয়ার পরে আমাকে তো বললো যে না, তুমি এখানে আসতে পারো, তুমি তোমার দেশের বাড়িতে চলে যাও। ছেলে বলতেছে? হ্যাঁ, প্রথম তো বলছে যে বাবা কোন বাবা, এইভাবে প্রশ্ন করছে। তো আমি বললাম যে তুমি তোমার বাবাকে চিনো না? তো বলছে আচ্ছা ঠিক আছে, আমার বাবা এখানে আসার দরকার নাই, সন্দীপ চলে যাবে, আপনি আপনার দেশের বাড়িতে চলে যান। তো দেশের বাড়িতে আপনার নাই, কারণ নদীতে ভেঙে নিয়ে গেছে। আমার বাড়িঘর তো এমনি নদীতে ভাঙা, তারপরে এখনো যেসব চরগুলো উঠছে এখনো সেগুলো হদিশ নাই। এগুলো দিকে নেই। আপনি আমাদেরকে একটু যদি বলতেন যে আমরা যেটা শুনেছি যে পরকীয়ার জেরে উনি আপনার সাথে যোগাযোগটা করছেন এবং ছেলে মেয়েদেরকেও তার মতো করে নিয়ে গেছেন। কবে থেকে আপনার মনে হয়েছে যে আপনার স্ত্রী পরকীয়াতে লিপ্ত হচ্ছেন? এটা কবে থেকে মনে হয়েছিল? আমি যখন দ্বিতীয়বার দেশে ছুটিতে আসি, তখন মানে আমি একটু করে হিংস পাই, এবং যে লোকটার দ্বারা যার সাথে তার পরকীয়া, সে তার বাড়ি হলো পটুয়াখালী ডিস্ট্রিক্টে। তারপরে তার সাথে তার ভাই আছে, তার নাকি ছোটখাটো একটা মাস্তান গ্রুপ আছে, সে মিরপুরের দিকে থাকে। একজন রাজনৈতিক ছত্রছায়া থাকে উনি। তো মূলত এর প্রভাবে এর ভাই এই কাজগুলো করে। এবং শুধু আমার ফ্যামিলি যে এরকম না,
সে আরও তার দেশে থেকে মেয়েগুলো এনে, গরিব মেয়েদেরকে এনে চাকরি প্রলোভন দিয়ে বিভিন্ন জায়গায় রেখে বিভিন্ন অসৎ উপায়ে সে পয়সা উপার্জন করে। জি, সেগুলো আপনি খবর পেয়েছেন। জি। তো আপনি এই বিষয়গুলো আপনার ওয়াইফের সাথে শেয়ার করতে মানে বলতে পেরেছিলেন? হ্যাঁ, শুনে আমি নাই? বলছি, কিন্তু আমাকে মিথ্যা আশ্বাস দিছে যে ওর মা আসছিল, তার বোনেরা আসছিল, ভাইদেরকে সবাইকে জানানো হয়েছে। তো ওদেরকে বলছে যে আমি তার কাছে টাকা পাবো, টাকাগুলো নিয়ে আমি সরিয়ে আসবো, আমি তার সাথে কোনো যোগাযোগ রাখবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু সবাই অনুরোধ করাতে আমি এটা মেনে নিয়েছি, এবং এরপরে যাওয়ার পর দেখি যে না। জি, মানে এক পর্যায়ে ওনাকে বলেছিল যে আপনি যখন দূরে মানে সরে যেতে বলেছেন তখন বলছেন লেনদেন আছে, সেগুলো সে আসলে সরে যাবে, তারপর সে সরে যায়নি। এখন আমরা পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি যদি এবার একটা জানতাম, আপনাকে ব্রেকে এয়ারপোর্ট থেকে আনার পরে এখন আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। আপনি আপনার সাথে যখন আলহামদুলিল্লাহ আপনার সাথে যখন আমি দেখা করলাম একটু আগে, আপনি আমাদেরকে বলেছেন চাচা, আমাদের নয়ন ভাই একটা কথা বলেছেন, যখন নিউজ কিংবা বিভিন্ন জায়গায় ভিডিওটা ভাইরাল হয়েছিল তখন চাচাকে অনেকে নিতে চেয়েছেন, চাচা যেতে চাননি। কেন যেতে চাননি আপনি? আমি যেতে চাই, আমি কারো মুখাপেক্ষি হতে চাই না, কারণ আজকে আমার যারা আপনজন ছিল, যারা এত বছর পর্যন্ত যাদেরকে লালন পালন করে, এরা ফেলে দিছে, আরেকজনে ফেলে দিবে না, যে এটার তো কোনো গ্যারান্টি নেই। এক দ্বিতীয় কথা হলো আমার মানসিকতা ওটা নাই যে আমি কারো কাছে যাই থাকবো, তার অধীনে থাকবো, খাবো। আমি চাই যে আমি বাকি জীবন, আল্লাহ যেহেতু দিন হায়াত রাখছে, আল্লাহ যেন আমাকে সুস্থ শরীরে রাখে, এবং আমি যে 17 বছর যে কাজগুলো করছি ওই কাজগুলোকে এখানে কাজে লাগিয়ে যে আমি একটু ঘুরে দাঁড়াতে চেষ্টা করতেছি। সুন্দর। এবং আমার সাথে যারা প্রবাসী, আমার মতো যারা নির্যাতিত আছে, তারা যদি আমার সাথে আসে তাহলে অসুবিধা নেই, আমি এনি টাইম আমি তাদেরকে প্রশিক্ষণ দিব, এবং প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাবো, আমার এই আশা। এখন প্রবাসী যারা আছেন ওনারা যদি আমাকে হয়তো আর্থিকভাবে হেল্প করে তাহলে হয়তো আমার এই জিনিসটা করা সম্ভব হবে, যেহেতু আমি শূন্য হাতে এসেছি, আমার কাছে কোনো ক্যাপিটাল নেই। জি, আপনার মোবাইলটা বাজছে, আমি একটু কথা আপনি জি চাচা যেটা বলছেন সেটা হচ্ছে, আমি একটু আগে চ্যালেঞ্জের যে বিষয়টি বলছিলাম, তিনি নিজের মতো করে দাঁড়াতে চাচ্ছেন। তিনি সৌদিতে গিয়ে যে দক্ষতায় কাজ করতেন সেই দক্ষতাটা উনি এখানে কাজে লাগাতে চাচ্ছেন। তো সেটি কি কাজে লাগাতে চাচ্ছেন সেটা আমরা নয়ন ভাইয়ের মুখে শুনবো। এবং এই নিজের পায়ে দাঁড়াতে গেলে কিংবা এই পেশাটা উনি এখানে যদি কাজে লাগাতে চান তাহলে কিছু আর্থিক বিষয় আছে, যেখানে আর্থিক বিষয় কাজ করে। চাচা কিন্তু একেবারে শূন্য হাতে এসেছেন, যিনি সেটা একটু আগে বললেন। তো সেক্ষেত্রে কত টাকা লাগতে পারে, এবং আমরা যারা আছি যেখানে পরিবার ওনাকে দেখেননি, যে পরিবারকে উনি লক্ষ লক্ষ টাকা দিয়ে গেছেন, সেই পরিবার ওনাকে দেখেননি, বিরাট দেখছেন, আমি আপনি কেন দেখবো? একটা প্রশ্ন থেকে দেখে, তারপর আমরা দেখবো মানবিক দিক থেকে যারা আমরা মানবিক কাজগুলো করে থাকি। তো সেই মানবিক দিক থেকে যদি বলতে হয়, চাচাকে প্রতিষ্ঠিত করতে হলে চাচা নিজের পায়ে চ্যালেঞ্জ নিয়ে যদি দাঁড়াতে হয়, চাচা যদি দেখিয়ে দিতে চায় যে প্রবাসীরা আসলে অসহায় না, চাইলে অনেক কিছু করতে পারে। ভবিষ্যতে উনিও যদি ওনার মতো যারা সমস্যায় পড়বেন তাদেরকে সহযোগিতা করার মতো সেই জায়গায় যদি ওনাকে নিয়ে যেতে হয়, তাহলে আপনার সবাইকে সহযোগিতা করতে হবে, পাশে দাঁড়াতে হবে। আমরা নয়ন ভাই আপনার কাছে একেবারে শেষ পর্যায়ে আছি। চাচা যে আইডিয়াটা দিয়েছেন, আইডিয়াটা কি ছিল, এবং এই আইডিয়াতে কাজে লাগাতে গেলে কত টাকা লাগতে পারে, এই বিষয়টা আপনি যদি আমাদেরকে একটু বলতেন। নাসিরুদ্দিন চাচার সঙ্গে আমাদের যিনি সেক্টর স্পেশালিস্ট ইন্টিগ্রেশন, উনি কয়েকবারই বসেছে, এবং তার অভিজ্ঞতার আলোকে ওনার থেকে যে ওনাকে আমরা মার্কেট দেখিয়েছি, উনি যে অভিজ্ঞতাগুলো আছে সেই মার্কেট অনুযায়ী সেখানে কী ধরনের প্রোডাক্ট সে সাপ্লাই দিতে পারবে, এবং নিজেই একটা ওখানে মানে দোকান নেওয়ার পরিকল্পনা আছে। পাশাপাশি হচ্ছে বিভিন্ন আশপাশের দোকানগুলো হোলসেল যাতে ওই প্রোডাক্টগুলো দিতে পারে। তো সেক্ষেত্রে তার যে মানে কাঁচামাল, তারপরে হচ্ছে মেশিনারিজ, কিছু কুকারিজ, এরপরে তার তো থাকার যে যত জায়গা নেই, তার একটা রুম ভাড়া সহ সে মানে আঙ্কেলি 2 লাখ টাকার মতো একটা প্ল্যান দিয়েছে যে আমার এটা হলে আমি ইনশাল্লাহ হচ্ছে যে নিজে দাঁড়াতে পারবো, এবং খুব ভালো একটা ভাবে সে নিজেও চলবে এবং কয়েকজনকে করবে। তো উনার মানে প্ল্যানটাই হচ্ছে যে, কিন্তু আপনি জানেন যে উনি একেবারেই শূন্য হাতে ফিরেছে। এখন সেই জায়গা থেকে আমরা সকলে মিলে সম্মিলিত চেষ্টায় পারি একটা মানুষকে সুন্দর জীবন উপহার দিতে, তার স্বপ্ন বাস্তবায়ন করতে, এবং এটা হতে পারে যে আমাদের কাছে একটা উদাহরণ, যাতে অন্যরা আমরা এই জায়গা থেকে আমরা কিছু শিক্ষা পাই, এবং সেই শিক্ষা অনুযায়ী আমরা
প্রবাসী ভাইরা যারা আছি তারা হচ্ছে যে আসলে যে পরিবারের জন্য তো অবশ্যই করবেন, কিন্তু তারপরে যে নিজের জন্য করা, কারণ অনেকের কাছে শুনি যে আসার পরে যিনি ও যে অর্থ পাঠিয়েছে ভাই বাবা বা আত্মীয় স্বজন মানে অনেক মিস ইউজ করে। তো সেই জায়গা থেকে নিজের জন্য যাতে থাকে, যেমন আমরা যারা চাকরি করি, আমরা যেমন চাকরির বয়স শেষে যেমন একটা পেনশনের মতো পাই, এটা যদি যেহেতু পেনশন সিস্টেম ও দেশে নাই বা আমার চাকরির ক্ষেত্রে নাই, কিন্তু আমার নিজের দেশে এসে যাতে আমি পরবর্তীতে কোনো ব্যবসা বা কোনো একটা উদ্যোগ নিতে গেলে যাতে আমার সেই ব্যালেন্স অন্যের যাতে না হয়, সেই জায়গাটা আমার সকল প্রবাসীদেরই করতে হবে। এবং কিছুদিন আগে দেখেছেন বিবিসিও নাসিরুদ্দিন আঙ্কেলের উদাহরণ দিয়ে বলেছে যে আপনারা 5টা ধাপে হচ্ছে যে সেভিংস করতে থাকেন, যেটা নিজেদের জন্য কাজে লাগবে। কারণ এ ধরনের ঘটনা একটা না, শুধু নাসির আঙ্কেল উনি হয়তো বা বলতে পেরেছে বলে আমরা জানছি, কিন্তু কত প্রবাসী ভাইরা হয়তো বা নির্বিঘ্নেই থেকে যাচ্ছে, বলতে পারছে না, সামাজিক কারণে হোক, পারিবারিক কারণে হোক, নিজের মর্যাদার কারণে হোক। এটা তো এই আচ্ছা, তো তাহলে চাচার এই জায়গাতে চাচা যদি শুরু করতে হয়, চাচা একটু আগে বলছেন একেবারে জিরোতে আছেন, কত টাকা লাগতে পারে বলে আপনি মনে করেন? উনি আমাদেরকে একটা 2 লাখ টাকার প্ল্যান দিয়েছে, মানে ওনার হচ্ছে যে মানে একটা জায়গা সহ, জায়গা বলতে গেলে ওনার একটা হাউস রেন্ট লাগবে যেখানে থাকবে এবং করবে, কিছু মেশিনারিজ লাগবে এগুলা করার জন্য, এবং কাঁচামাল লাগবে, এবং তার সাথে একজন অ্যাটেন্ডেন্ট লাগবে, কারণ হচ্ছে উনি তো একাই পারবে না, যিনি মালটা পৌঁছে দিবে বা আমার করবে সেটা, এবং উনি যে জায়গায় বিক্রি করবে মানে সেই জায়গায় হয়তো বা একটা ডেকোরেশন লাগতে পারে, একবারে সবকিছু মানে ওনার কাছে। আপনাকে যদি বলি প্রথম দিন শুধু আমি দেখেছি যে আপনাদের মানে ওদেশের ডিপোর্টেশন ক্যাম্পে যে তাওয়ালটা দেয়, সেই তাওয়ালের মধ্যে প্রয়োজনীয় কিছু জিনিস হয়তো বা পেস্ট বা অন্য কোনো কিছু, তার একটা পোটলার মতো ছিল, আর কিছু ছিল না। এছাড়া আর কোনো কিছু। আপনি 2 লাখ টাকার কথা বলছেন, তাহলে আমরা ভিউয়ার যারা দেখছেন তারা হয়তো বুঝতেই পারছেন। চাচা, আমি যদি আপনাকে বলি যে আপনি কি শুরু করতে যাচ্ছেন, আমাদের প্রবাসী যারা আছে তারা বুঝবে। সুরমা, আপনি বাদ আছেন সুরমা, beef sandwich or Beef sandwich, chicken sandwich, egg sandwich, মানে নাস্তা এবং ব্রেকফাস্ট জাতীয় যা যা প্রয়োজন আপনি সেগুলো করবেন, এবং সেগুলো আপনি একটা স্থানে তৈরি করে সেগুলো হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা আছে। হোম ডেলিভারি করবেন শীতকাল, এই কারণে হয়তো জুসটা এখন করবো না, পরবর্তী জুসও করবেন। তার জন্য আপনি এই কাজগুলো 2 লাখ টাকা আপনি শুরু করতে পারবেন। জি, যাই হোক, আপনারা শুনলেন এবং বুঝছেন যে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে চাচা ওখানেও মাতামে মানে ভুভিয়াতে কাজ করতেন এবং কাজের দক্ষতা ভালো রয়েছে। উনি একটি ক্যাটারিং এ কাজ করতেন, সেটা হচ্ছে একটি গভর্নমেন্ট ক্যাটারিং এর মধ্যে কাজ করতেন। না, এটা হলো আলরাজি। আচ্ছা, আলরাজি শরিকের ক্যাটারিং উনি কাজ করতেন। তো সেই কাজটা উনি এখানে কাজে লাগাতে চান, সেই ক্ষেত্রে ওনাকে 2 লাখ টাকা দিলে হয়তো উনি সেটা শুরু করতে পারবেন একজন লোক সাথে করে নিয়ে, এবং উনি আমাদের জন্য একটা উদাহরণ হয়ে দাঁড়াতে পারবেন হয়তো আজ থেকে 5-6 মাস পরে হলো, যদি আমরা সহযোগিতা একটুকু করি। তো যেখানে 2 লাখ টাকা পাবে সেখানে আমি আজকে আমার এই পেজ থেকে ঘোষণা দিচ্ছি এটাই যে আমার পেজের 2জন শুভাকাঙ্ক্ষীর নাম ঘোষণা দিচ্ছি। একজন হচ্ছে আমার স্পন্সর, যিনি আমাকে সবসময় স্পন্সর করেন, প্রিমিয়াম সুইটস এর অনার মীর রাসেল সুজন, সিআইপি সুজন ভাই থেকে, এবং আরেকজন হচ্ছে ডক্টর রিমন ভাই, উনিও মানবিক কাজগুলো সবসময় করেন এবং সবসময় আমাকে সহযোগিতা করে এসেছেন মানবিক কাজগুলো থেকে। এই 2জন ব্যক্তি থেকে রিমন ভাই আমি 50,000 টাকা ঘোষণা দিচ্ছি এখন, বাকিটা 50,000 টাকা ঘোষণা দিচ্ছি, বাকিটা আমরা দেখবো যে কিভাবে কালেকশন হচ্ছে। যদি না হয় সেটাও আমরা অবশ্যই আমাদের পেজের মাধ্যম থেকে যেভাবে সম্ভব হোক আমরা আপনাদের সাথে যোগাযোগ করে চাচাকে একটা আমরা দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেটা হচ্ছে ভাইয়ের নাম্বার দেওয়া আছে। আপনারা যার মতো করে নিজের মতো করে যদি আপনারা সহযোগিতা করতে চান, একেবারে কোনো প্রকার প্রশ্ন না রেখে, সন্দেহ না রেখে আপনারা এই নাম্বারে আপনারা বিকাশ করতে পারেন এবং আমাদেরকে জানিয়ে দিতে পারেন প্রয়োজনে যে আপনি বিকাশ করেছেন। তো আপনারা আমরা যদি 10 জনও যদি দাঁড়াই তাহলে চাচার যে অ্যামাউন্টটা সেটা কোনো ব্যাপার হবে না। তো আজকে আমি যে 2জন ব্যক্তির নাম ঘোষণা করেছি, এরকম অনেক ব্যক্তি আছেন যাদের নাম আসলে কথা না বলে ঘোষণা করতে আমি পারি মানে সম্ভব না। তো আপনারা যদি চান যে চাচা এই কাজে সহযোগিতা করবেন তাহলে অবশ্যই ইমন ভাইকে নয়ন ভাইকে ফোন করে বললেই হবে যে আমি সৌদি প্রবাসী, কিংবা আমার পেজ থেকে বলছেন বা আমার শুভাকাঙ্ক্ষীর নাম বলেও আপনি নয়ন ভাইয়ের সাথে আলাপ করে কত টাকা আপনি সহযোগিতা করতে পারবেন, সেটা হোক 10,000 টাকা, সেটা হোক 20,000 টাকা, যতই হোক আপনি নয়ন ভাইকে বলে নয়ন ভাইয়ের নাম্বারের মধ্যে বিকাশ করে দিলেই চাচা পেয়ে যাবে। এবং যখন অ্যামাউন্ট হয়ে যাবে তখন আমরা ইনশাল্লাহ আমরা এসেই উদ্বোধন করবো চাচার এই কাজটি ইনশাল্লাহ। তো আমি আশা করছি যারা এই মুহূর্তে দেখছেন
50,000 টাকা তো ব্যবস্থা হয়ে গেছে, আর মাত্র 1.5 লাখ টাকা, সেটাও ইনশাল্লাহ হয়ে যাবে বলে মনে করছি খুব সহসাই। তো এই জন্যই বলবো লাইভটুকু সবাই শেয়ার করবেন, চাচার সাথে থাকুন। চাচাও একদিন হয়তো চাচার মতো যারা অসহায় হয়ে ফিরবেন দেশে, তাদের পাশে চাচা থাকবেন, এটা একটা উদাহরণ হয়ে যাবে। তো সর্বশেষ আমি যার কাছে যাব সেটা হচ্ছে আজকে আমাকে এখানে নিয়ে আসার পিছনে যার খুব অবদান ছিল আমার বন্ধুবর, একজন অনলাইন ফাইটার্স সাংবাদিক, প্রবাসী সাংবাদিক, আমাদের খুবই পরিচিত মুখ এবং খুবই ভালো কাজ করছেন। এবং এই নিউজটা আমি কিন্তু প্রথম ওনার কাছ থেকেই দেখেছি এই নিউজটা। তিনি হচ্ছেন আমাদের হাসান সাহেব, হাসান ভাই। আমরা হাসান ভাইয়ের কাছে যাবো। হাসান ভাই, আপনি তো অনেকগুলো কাজ করছেন, আপনার আজকের এই বিষয়টা নিয়ে আমাদের সৌদি প্রবাসীদের কাছে কি বলার আছে একটু সংক্ষিপ্ত আকারে? অনেক ধন্যবাদ নিয়ম ভাই আপনাকে। হাসান ভাই একটা পরিচয় আছে, আমি পরিচয়টা দিই। হাসান ভাই আরেকটা পরিচয় হচ্ছে হাসান ভাই প্রবাস টাইমের সম্পাদক। প্রবাস টাইম বুঝতেই পারছেন, প্রবাস তার মানে টাইম, যুক্ত হলে প্রবাস টাইম, আর এই প্রবাস টাইম প্রবাসীদের কথাই বলে। প্রবাস টাইমে একজন সম্পাদক হাসান ভাই। অনেক ধন্যবাদ জানাচ্ছি নিয়ন ভাই। আমি আজকে একটা জিনিস বলে রাখি, নিয়ন ভাই আমার খুবই ক্লোজ একজন বন্ধু। আজকে আমার জন্য খুবই ভালো লাগছে যে এই প্রথম নিয়ন ভাইয়ের সাথে আমার দেখা হচ্ছে, এবং এই নাসিরউদ্দিন আঙ্কেলকে কেন্দ্র করে মূলত হচ্ছে আজকে নিয়ন ভাইয়ের সাথে দেখা হলো প্রথম। একটা খুবই ভালো লাগা একটা কাজ করছে। দুই নম্বর বিষয় হচ্ছে নিয়ন ভাই সবসময় প্রবাসীদের জন্য কাজ করে, এটা দেখছি। আজকে মূলত এই নাসিরউদ্দিন আঙ্কেলের পাশে নিয়ন ভাই এসে দাঁড়িয়েছে, এটা আরও ভালো লাগা কাজ করছে। কারণ প্রথম থেকে আমরা চাচ্ছিলাম যে নাসিরউদ্দিন আঙ্কেলের যাতে করে কোনো কিছু করা যায়। আমরা আপনারা হয়তো অনেকে দেখছেন যে যেদিন নাসিরউদ্দিন আঙ্কেল আসলেন, মানে 14 তারিখে বাংলাদেশে, জানুয়ারি 14 তারিখে, ওই দিন কিন্তু মানে তার যে চেহারাটা ছিল, আমরা যখন তার ইন্টারভিউটা নিয়ে আমি তখন দেখি যে উনি কান্না করতে করতে ওনার চোখে এখানে কালো হয়ে গেছে। তো তারপর থেকে ওনারা এই আজকে অবস্থা, ওনার হাসি মাখা মুখ দেখে মানে খুবই ভালো লাগছে। এর জন্য সকল অবদান হচ্ছে, সকল মানে কৃতিত্ব হচ্ছে আমাদের নয়ন ভাই। উনি একজন প্রবাসীদের মানবতার প্রিয়, ওরা সবসময় প্রবাসীদের পাশে থাকে। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি নয়ন ভাইকে এবং ব্র্যাক মাইগ্রেশন সেন্টারকে। আর আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আসলে আমাদের প্রবাসীরা সবসময় আমরা দেখি যে অবহেলিত থাকে। আমাদের প্রবাসীদের পাশে আমাদের প্রবাসীদেরকে দাঁড়াতে হবে। আজকে নাসিরউদ্দিন আঙ্কেলের পাশে আমরা দাঁড়িয়ে আমরা একটা দৃষ্টান্ত তৈরি করতে চাই যে আমাদের নাসিরউদ্দিন আঙ্কেলের জন্য আমরা প্রবাসীরাই যথেষ্ট। আজকে আপনারা জানেন যে নাসিরউদ্দিন আঙ্কেলকে নিয়ে বাংলাদেশের সব মিডিয়াতে, বিবিসি থেকে শুরু করে প্রথম সব অধিকাংশ মিডিয়াতে নিউজ হয়েছে, কিন্তু বাংলাদেশে অনেক ধর্নাঢ্য ব্যক্তি আছে যারা চাইলে নাসিরউদ্দিন আঙ্কেলকে রাতারাতি তাকে মানে ব্যবস্থা করতে পারেন, কিন্তু আমরা আসলে অবাক হচ্ছি। তো যাই হোক, আমরা প্রবাসী যারা আছি, আমরা 5,000 হোক 10,000 হোক, যে যার অবস্থান থেকে সহযোগিতা করে আমরা নাসিরউদ্দিন আঙ্কেলের একটা অবস্থান তৈরি করব, এটাই আমরা প্রত্যাশা করছি। আপনারা যারা লাইভটি দেখছেন সবাইকে অনুরোধ করব যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নাসিরউদ্দিন আঙ্কেলের মতো যাতে করে এই ধরনের কারো জীবন না হোক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাসান ভাই আপনাকে, এবং ধন্যবাদ দিতে চাই নয়ন ভাইকে, কারণ নয়ন ভাই তার ফ্যামিলি ট্যুর ছিল, সেগুলো সবকিছু বাদ দিয়ে আমাদেরকে সময় দিচ্ছেন, মানবিক কাজে সময় দিচ্ছেন, তার জন্য ব্র্যাক এবং নয়ন ভাইকে ধন্যবাদ দিতে চাই। আর বিশেষ করে ধন্যবাদ আপনাদের দিতে চাই যারা শেয়ার করছেন ভিডিওটি, কারণ এই ভিডিওটি প্রচুর ভাইরাল হয়েছে। আমি জানি আমার পেজে ভিডিওটি ভাইরাল হবে, শুধু ভাইরাল হলে হবে না, ভাইরাল তখন সাকসেস হবে যখন ওই মানুষটা তার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে। আমরা চাই যে নাসিরউদ্দিন চাচা তার নিজের গন্তব্যস্থান যেন পৌঁছায়। তার যে পরিকল্পনা এখন করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা যেন পরবর্তীতে এসে সেই পরিকল্পনায় ওনাকে আমরা দেখতে পাই, এটাই। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নয়ন ভাই কিছু বলবেন? সবই আসছে, আমার তেমন কিছু এখন আর বলার নাই। শুধু একটাই বলবো যে আপনারা প্রবাসীরা যারা আছেন, প্রবাসী আছেন, আমিও এক সময় প্রবাসী ছিলাম, আমারও স্বপ্নভঙ্গ হয়ে ফিরেছি। আজকে আমিও স্বপ্ন দেখি যে যাতে সকল প্রবাসীরাই নিরাপদে মর্যাদা নিয়ে তারা কর্মস্থলে থাকবে এবং দেশে ফিরে যে আমাদের মন স্রোতের সাথে মিশে যাবে, মানে মর্যাদার সাথে, এটাই হচ্ছে যে আমার প্রত্যাশা। এবং অবশ্যই একটা প্রবাসীদের উদ্দেশ্যে বলার এটা যে আমরা নাসিরউদ্দিন আঙ্কেলকে অন্যভাবে না, জাস্ট তার গল্পটা বা তার ঘটনাটাকে আমরা উদাহরণ হিসেবে নিয়ে প্রত্যেকটা প্রবাসী যাতে আমরা আমাদের পরিবারের সঙ্গে সেই ধরনের সম্পর্কগুলো তৈরি করি, এবং সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা কিভাবে আমরা সমাজের সঙ্গে এ করব, এবং অবশ্যই নিজের জন্য কিছু একটা আমরা রেখে যাব যেটা ভবিষ্যতে আমাদের কাজে দেবে। এটাই হচ্ছে প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে যারা যুক্ত ছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আমরা আমাদের পেজের মাধ্যমে নাসিরউদ্দিন চাচাকে তার যে পরিকল্পনা নিয়ে আছেন এখন, সেই পরিকল্পনায় রাখতে পারবো, বসাতে পারবো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো মানুষের সাথে থাকুন। শুভরাত্রি।